গল্প চিরবৃত্তে প্রণয়। লেখনীতে সাদিয়া আক্তার। মাদ্রাসার প্রধান ফটক পেরিয়ে ধীর পায়ে বের হলো আইজা। কালো বোরকায় সম্পূর্ণ ঢাকা, কেবল চোখ দুটো দৃশ্যমান, যেখানে কাজল টানা গভীরতা। হাতের ব্যাগটা ঠিক করতে করতে সামনের দিকে এগিয়ে যায় সে। প্রতিদিনের মতো আজ নির্দিষ্ট সময়ে বেরিয়েছে, এবং প্রতিদিনের মতোই একটু দূরে ছাউনির কাছে দাঁড়িয়ে আছে সেই পরিচিত বাইকটা। ইউভান। সারা শহরের চেয়ে এই মেয়েটার মাদ্রাসা ছুটির সময়টাই যেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রতিদিন সে ঠিক 12:30টার আগেই এসে অপেক্ষা করে, এবং আইজা বের হলেই বাইক স্টার্ট দেয়। আজও তার ব্যতিক্রম হলো না। আইজা ঠিকই জানে, সে প্রতিদিন অপেক্ষা করে, কিন্তু কখনো মুখ ফুটে কিছু বলে না। একদিন একটু বাড়াবাড়ি হয়ে গেল। সেই দিন যখন আইজা রিক্সা খুঁজছিল, তখনও ইউভান কিছুটা দূরে দাঁড়িয়েছিল। কিন্তু যখন সে দেখলো আইজা রিক্সা পাচ্ছে না, তখন বাইক নিয়ে সোজা তার সামনে চলে এল। চশমা পরা অবস্থায় জিজ্ঞেস করলো, থামলেন কেন? আমি কি রিক্সা নিয়ে আসবো? আইজা চুপ। ইউভান এবার হেসে ফেলল, আর নিজের মনের কথাটা আটকানোর দরকার মনে করল না। শুনুন, আমি আপনাকে অনেক দিন ধরে পছন্দ করি। আসলে পছন্দ না, প্রেমে পড়েছি। এটা আপনিও লক্ষ্য করেছেন জানি। এখন আপনি হয়তো বলবেন, না দেখে কিভাবে কি সম্ভব? কিন্তু ভালোবাসা এমনই হয়। সো উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড? আইজা এবারও কিছু বলল না, শুধু ব্যাগ থেকে খাতা আর কলম বের করে কিছু লিখল। না দেখে প্রেম? এই যুগে দেখেও সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না, আর আপনি না দেখে? আপনার মতো ছেলেদের আমি ভালো করে চিনি। দেখে ভালো ঘরের মনে হয়, কিন্তু চরিত্র কত খারাপ। যদি ভালোবাসা এতই হয়, তাহলে বিয়ে করে প্রমাণ করুন। তা তো পারবেন না, আবার যদি দেখি এলাকার মানুষ আনিয়ে মার খাওয়াব। ইউভান লেখাটা পড়ে কিঞ্চিৎ ভ্রু কুঁচকাল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি কথা বলতে পারেন না? আইজা কিছু ভেবে মাথা নাড়িয়ে জানিয়ে দিল, পারে না। ইউভান এবার গভীরভাবে তার চোখের দিকে তাকিয়ে রইল, যেন কিছু বোঝার চেষ্টা করছে। কিছুক্ষণ পর কোনো উত্তর না দিয়ে বাইক ঘুরিয়ে চলে গেল। আইজা মৃদু একটা হাসি দিল। কমতি দেখে প্রেম ভালোবাসা উড়ে গেল। সেই দিনের পর তেমন দেখা গেল না সেই ছেলেটাকে। কিন্তু আইজা খুঁজছে কেন তাকে? আজ বাসায় ফিরতেই তার ছোট বোন সিহার দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। আপুরে, আমি পাশ করেছি। আইজা সিহা থেকে নিজেকে সরিয়ে বরকা খুলতে খুলতে জিজ্ঞেস করল, কত পেয়েছিস? বি পেয়েছি। ঠিকই আছে, যা তোর মাথায় ঢুকে তাই পেয়েছিস। যাক, ভালো লাগলো শুনে। আইজা বরকার ওড়নাটা টান দিয়ে খুলে ফেলল। কালো বরকায় আবৃত আইজার চেহারা মসৃণ আর উজ্জ্বল, নরম গোলাপি চিকন ঠোঁট, চোখ দুটো গভীর, মায়াবী, আর কাজল পরা ঘন কালো ভ্রু তার সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলেছে। এক টানে কাঁধ থেকে বরকা খুলে ফেলে বলল, দাঁড়িয়ে আছিস কেন? একটু পানি নিয়ে আসো। এই নে পানি। বলতে বলতে আসল তাদের মা পারভিন বেগম পানির গ্লাসটা আইজার হাতে দিয়ে সিসার উদ্দেশ্যে ধমক দিয়ে বললেন, নিজের কুকীর্তির ব্যাপারে বলেছিস? আইজা পানি খেয়ে জিজ্ঞেস করল, কিসের কথা? কিসের আবার? রেজাল্টের। বি পেয়েছে ম্যাডামে। সিহা রাগ করে নিজের ঘরে চলে গেল। আইজা একটু শ্বাস ছেড়ে তার মার উদ্দেশ্যে বলল, মা, ওর যতটুকু পড়া মাথায় ধার্য হয় তাই তো পেয়েছে। মানুষকে তো আর সব কিছুতে জোর করা যায় না। পরে দেখা যাবে হিত এর বিপরীত হয়ে গেছে। পারভিন বেগম নিজের মেয়েকে একটু সময় নিয়ে দেখলেন। থুতনিতে হাত রেখে চুমু খেয়ে বললেন, মেয়েটা আমার কত বড় হয়ে গেল। আইজা নিজের বরকা আর ওড়না সামলে বল, আহা মা, আবারও শুরু হয়ে যেও না। মারে তোকে আর দেখতে আসবে। আইজা থমকে গেল। তাকে দেখতে আসা মানে নানান ধরনের কথা শোনা ছেলেপক্ষ থেকে। কারণ আইজারই শর্ত তাকে না দেখিয়ে বিয়ের কথা বলতে পারবে।
দেখতে হলে একবারে বিয়ের পর। কিন্তু ছেলেপক্ষ তাতে রাজি না। তাদের মতে পড়ে যদি বউয়ের মধ্যে খুঁত থাকে বা বউ কালো হয়, সেই ভয় তারে বিয়ের ব্যাপারে কথা না বলে চলে যায়। আজ আবারও দেখতে আসবে কেউ। ব্যাপারটা কেমন বিরক্তিকর মনে হলো আইজার কাছে। সে কিছু না বলে ঘরে চলে গেল। আইজাকে দেখতে বিকেলে আসবে। আইজার বাবা আইয়ুব শেখও তখনই আসবে। কিন্তু আইজা সেখানে থাকতে চায় না, তাই দুপুর দিকেই রেডি হয়ে বের হয়ে গিয়েছে তার বান্ধবীর বাসায়। লম্বা কালো বোরকা গায়ে, মাথার স্কার্ফটাও এমনভাবে গুছিয়ে নিল যাতে কোনোভাবে চেনা না যায়। বান্ধবী নাশিতার বাসায় যাওয়ার পরিকল্পনা ছিল। নাশিতার বাসায় পৌঁছে দরজায় নক করতেই বান্ধবী দরজা খুলে আনন্দে বলল, ও মা, আজ হঠাৎ? কি খবর রানী সাহেবা? আইজা মুচকি হেসে ভেতরে ঢুকে পড়ল। ঘরে কেউ নেই? না, মা বাবা আত্মীয় বাড়ি গেছে। ভাবছিলাম একটু সিনেমা দেখে কাটাবো। আইজা হাতের ব্যাগটা রেখে বলল, তাহলে আজ একটু গল্পগুজব করা যাবে। নাশিতা খুশি হয়ে বলল, তা আজ কি আসছিল? আইজার মুখ শক্ত হয়ে গেল। সে জানে নাশিতা বিষয়টা মজার ছলে বললেও তার জন্য এটা মোটেও স্বস্তির কিছু নয়। দীর্ঘশ্বাস ফেলে বলল, এইসব নিয়ে ফাজলামো করিস না। নাশিতা হেসে বলল, যা করলাম না। বসো। আইজা সোফায় বসল। নাশিতা এবার সিরিয়াস হয়ে বলল, কেউ কি দেখতে আসবে নাকি? হ্যাঁ। তুই যা শর্ত দিয়েছিস কেউ মানবে বলে মনে হয় না। সবাই সুন্দর বউ চায়। আইজা একটু থমকে গিয়ে বলল, যে রাজি হবে সেই হবে আমার জন্য ঠিক। আর যে শুধু চেহারা দেখে সিদ্ধান্ত নিতে চায় সে তো ভালোবাসার যোগ্য না। নাশিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, তো যে না দেখে তোকে চায় তাকে দূর সরিয়ে দিচ্ছিস কেন? দেখ নাশিতা, আমি বলেছি যদি আমাকে এতই পছন্দ তাহলে বিয়ে কর। সেই আর আসে নাই, আমার কি দোষ? থাক বোন, বাদ দে। নাশিতা আর কিছু বলল না। ওরা দুজনেই চুপচাপ বসে থাকলো কিছুক্ষণ। সন্ধ্যা হওয়ার আগেই আইজা বাসায় ফিরে এল। বাসা পুরো ফাঁকা। লিভিং রুমে তার বাবা আইয়ুব শেখ ফ্যানের নিচে বসে আছেন। আইজা ধীরে ধীরে তার বাবার পাশে বসল। বলল, বাবা ঠিক আছো? আইয়ুব শেখ আইজাকে এক পলক দেখে সোজা হয়ে বসলেন। মুখে মুচকি হাসি ঝুলিয়ে বললেন, ঠিক আছি রে মা। তোর কথাই ভাবছিলাম। আমার কথা কি? ও ছেলেপক্ষ রাজি হয়নি তাই তো? আইয়ুব শেখের কিছু বলার আগেই পারভিন বেগম ছোট্ট পিরিচে একটি মিষ্টি নিয়ে এসে আইজার মুখে পুরে দিয়ে বললে, রাজি হয়েছে তো রাজভূমি শর্তে। তোর বিয়ে ফাইনাল। আইজা আইয়ুব শেখের দিকে তাকালো। আইয়ুব শেখ নিজের মাথা হালকা নাড়ালেন, মানে সত্যি? পারভিন বেগম উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, এমন ছেলে হাতছাড়া করা যায় না। সব দিক দিয়ে 100-তে 100। আইজার হাতের আঙুল কাঁপছিল। সে ধীরে ধীরে বলল, ছেলেটা কে বাবা? আইয়ুব শেখ একটু নড়েচড়ে বসলেন। খানিকটা থেমে বললেন, ছেলের নাম তো মা তোকে বলতে নিষেধ করেছে। আইজার ভ্রু কুঁচকে গেল। বলল, কেন, নামে সমস্যা কি? তুই যেমন শর্ত দিয়েছিস সেও এই ছোট শর্ত রেখেছে। পারভিন বেগম খুশি গলায় বললেন, বড় ঘরের ছেলে, শিক্ষিত, মার্জিত, তোর মতো স্বাধীনচেতা মেয়েই তার পছন্দ বলল। কিন্তু আইজার বুকে চিন চিন ব্যথা হচ্ছে, মনে হচ্ছে সুচ দিয়ে ছিদ্র করছে। কিন্তু কেন? জ্ঞান হওয়ার পর থেকে সে ভেবেই এসেছে মা বাবার পছন্দেই বিয়ে করবে। এখন তো তাই হচ্ছে, তাহলে কিসের পিছুটান? ভাবনার ছেদ ঘটে সিহার গলায়। দরজা দিয়ে ঢুকতে ঢুকতে কাউকে বকছে। পারভিন বেগম জিজ্ঞেস করলেন, কিরে, এত খুশি মনে মিষ্টি বাড়তে গেলি মুখ ঝুলিয়ে আসছিস কেন? সিহা পিরিচটা টেবিলে রেখে বলল,
আরে নিচের ফ্ল্যাটে আইরিন আন্টির বাসায় মিষ্টি দিতে গিয়েছিলাম। আসার সময় তাহির ভাইয়া আমাকে পিচ্ছি ডোরেমন বলে চেতেছিল। আইজা কথা শুনে হেসে দিল। সিহাতা দেখে ন্যাকা কান্না করতে করতে আইয়ুব শেখের হলে জড়িয়ে ধরে। পারভিন বেগম হাসতে হাসতে বলেন, তাহির ছেলেটা ভালো, বেশ মজার কথা বলে। সিহা বিপরীতে বলে, ভালো না কচু। আচ্ছা বিয়ে কবে হবে? আইজার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। পারভিন বেগম বললেন, 3 দিন পরে বিয়ে পড়াতে চাচ্ছেন। আইজা অবাক স্বরে বলল, এত তাড়াতাড়ি করার কি আছে? এবার আইয়ুব শেখ মুখ খুললেন, এটা জানা নেই। ছেলে নিজে বলেছে। তুই রাজি? রাজি থাকলে বলে দেই। তোমরা আমার জন্য যা ঠিক মনে কর। এইটা বলে আইজা নিজের ঘরে চলে যায়। পরের দিন সকালে আইজা বোরকা পরে রেডি মাদ্রাসায় যাওয়ার জন্য। কিন্তু আইয়ুব শেখের নিষেধ করায় আর যাওয়া হলো না। কিন্তু আইজা হয়তো অজানা ছিল তার জন্য অপেক্ষাকৃত ইউভানের থেকে। মাদ্রাসার বাহিরে ইউভান অনেকক্ষণ যাবৎ বাইক নিয়ে দাঁড়িয়ে। প্রায় 1টা বেজে গিয়েছে, তবুও আইজা বের হচ্ছে না দেখে ইউভান ঘাবড়ে যায়। মহিলা মাদ্রাসা ছিল তাই ইউভান ভেতরে যেতে পারেনি। ফোন বের করে নিজের বন্ধু তাহিরকে ফোন করে। হ্যালো ইউভান, বল বন্ধু। তাহির, বন্ধু আইজা আজ বের হয়নি? ওরে বেটা, আমি তো মনে করছি, আমারে মনে হয় তোর অনেক মিস করতেছস তাই ফোন দিছস। তুই কি আমার বউ লাক্স তোরে মিস করমু? আইজার ব্যাপারে বল শালা। বের হতে তো দেখি নাই মামা। যায় নাই হয়তো। ইউফান ফোন কেটে দিয়ে হালকা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। মনে মনে বলে, মেয়েটা দৌড়ঝাঁপ না করিয়ে মানবে না। বাইকে বসে স্টার্ট দিয়ে চলে যায় নিজ গন্তব্যে। বিকেলটা যেমন তেমন কেটে যায়। রাতে সকাল 8টা বেজে 27 মিনিটের দিকে মাদ্রাসা থেকে ফোন আসে আইজার কাছে জরুরি কাজের জন্য। আইজা কথা শেষ করে ফোন রেখে পারভিন বেগমের কাছে যায়। রান্নাঘরে কাজ ছাড়ছিলেন তিনি। আইজা দরজার সামনে দাঁড়িয়ে বলল, মা, একটা কথা ছিল। বল। মাদ্রাসায় যেতে হবে এখন, অনেক জরুরি নাকি? পারভিন বেগম হাতের কাজ রেখে মেয়ের দিকে তাকালেন। রাত হয়ে গেছে, এখন যাবার প্রশ্নই ওঠে না। সামনে তোর বিয়ে, রাতে চলাফেরা করা ঠিক হবে না। মা, অনেক জরুরি কাজ। মহিলা মাদ্রাসা, একটু বুঝার চেষ্টা কর। পারভিন বেগমকে এই নিয়ে বিনিয়ে আইজা রাজি করান। দৌড়ে রুমে দিয়ে রেডি হয়ে বের হয়ে গেল। সিঁড়ি দিয়ে নামার সাথে সাথে দেখা হয়ে গেল তাহিরের সাথে। তাহির তাকে দেখলেও আইজা না দেখেই চলে যায়। আইজার বিল্ডিং থেকে বেরিয়ে যাওয়ার পর তাহির ইউভানকে ফোন দিয়ে জানিয়ে দেয়। রাত 9টার আশেপাশে সময় কাজ শেষ করে আইজা বের হয় বাসায় যাওয়ার জন্য। কিন্তু ঘটনা ওখানেই ঘটে যায়। যে রাস্তা দিয়ে আসা যাওয়া করে ওই রাস্তা এখন বন্ধ। অবাক হয়ে বলে, আশ্চর্য, আসার সময় তো ঠিকই ছিল, এখন বন্ধ কেন? উপায় না পেয়ে রাস্তার অপর পাশের গলি দিয়েই মেইন রোডে উঠতে হবে, কারণ রাস্তা বন্ধ, রিক্সাও যাবে না, আর গলির রাস্তাও বড়। গলি দিয়ে হাঁটছে আর নিজের হাত ঘড়ি দিকে তাকাচ্ছে। তখনই খেয়াল যায় দূরের পুলের উপর বসা ছেলেদের উপর। নিজের ব্যাগটা শক্ত করে ধরে আরো জোরে হাঁটা শুরু করে। কিন্তু কিন্তু ওর কপালটা আজ বড্ড খারাপ। গলির শেষ প্রান্তে পৌঁছাতেই একটা দল ছেলে ওর পথ আটকে দাঁড়ালো। এই যে আপু, এত রাতে একা কোথায় যাও? একজন বলল, কণ্ঠে কুটিল হাসি ঝুলিয়ে। আইজার গলা শুকিয়ে গেল। ও কোনো কথা না বলে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু অন্যজন সামনে এসে দাঁড়ালো। এত তাড়া কিসের? একটু গল্পগুজব করে যাও না। আইজা মনে মনে দোয়া পড়তে লাগলো। পায়ের নিচে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, যেন ভয় পেয়ে কিছুতেই দুর্বল মনে না হয়। কিন্তু ছেলেগুলোর দৃষ্টি ছিল ভয়ঙ্কর। ওদের একজন এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল আইজার মুখের পর্দা সরানোর জন্য। ঠিক সেই মুহূর্তে গলির মধ্যে এক তীব্র বাইকের শব্দ কানে এলো। ছেলেগুলো একসঙ্গে পেছনে ফিরে তাকালো। গলির প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে ইউভান, চোখে তীব্র রাগের ঝলক।
বাইকের হেডলাইটের আলো সরাসরি ছেলেগুলোর মুখে পড়ছিল। হাতটা সরা। ইউভানের কণ্ঠ ছিল ভয়ঙ্কর ঠান্ডা, কিন্তু হুঁশিয়ারি স্পষ্ট ছিল। একজন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ওহো, প্রেমিক আইসে বুঝি? কি করবি? আমাদের মারবি? এরপরই ঝট করে বাইক থেকে নেমে ইউভান সামনে এগিয়ে গেল। চোখে মুখে এমন এক ধরনের ধীর আগুনের আভা ছিল, যা দেখে ছেলেগুলো কিছুটা পিছু হটল। সরে যা বলছি। ইউভান এত ধীর অথচ দৃঢ় স্বরে বলল যে মুহূর্তেই ছেলেগুলো দ্বিধায় পড়ে গেল। একজন সাহস করে বলল, কেন? রাস্তা কি তোর বাপের? ইউভান ঠান্ডা চোখে তাকিয়ে থাকল, তারপর ঠোঁটের কোণে হালকা বিদ্রূপের হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ, আর আমি চাই না এই রাস্তায় আজ রক্ত পড়ুক। এখন ভালোই ভালোই চলে যা, না হলে বুঝতেই পারছিস কি হতে পারে। আইজার মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। ওর গলা শুকিয়ে কাঠ, মনে হচ্ছে এখনই ওখান থেকে দৌড়ে পালাতে হবে। ছেলেগুলোর মধ্যে একজন এগিয়ে এসে বলল, বেশি নাটক করবি না, আমাদের ইচ্ছা হলে যাব, না হলে না। কি করবি, হুম? এইবার ইউভান সত্যি হাসল, তবে সেই হাসিতে এমন কিছু ছিল যা ছেলেগুলোর গা শিউরে উঠল। হঠাৎ করেই ইউভান তার কালো জ্যাকেটের পকেট থেকে একটা ধাতব কিছু বের করলো, একটা ছোট্ট ফোল্ডিং নাইফ। তোদের সময় শেষ। ইউভানের কণ্ঠস্বরে একটা নির্মম শীতলতা ফুটে উঠল। ছেলেগুলো চমকে উঠল। ওদের সাহসী মুখোশের আড়ালে আতঙ্ক স্পষ্ট। একজন তো ইতিমধ্যে দুপা পিছিয়ে গেল। এই ছেলে এত ডরালে কেন? ইউভান খুব শান্ত গলায় বলল, কিন্তু তার চোখের চাহনিতে আগুন জ্বলছিল। তবে পরিস্থিতি সত্যিই ভয়ঙ্কর হয়ে উঠছিল। কারণ ইউভানের চোখে মুখে কোনো দয়া নেই, আর সে এতক্ষণ শুধু ধৈর্য ধরে অপেক্ষা করছিল। এর মধ্যে একজন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, বড় বেশি ভাব নে। তুই কি জানিস আমরা কে? তোমরা কারা তা জানার দরকার নেই। তবে আমি কে, সেটা এখনই জানতে পারবে। বলি ইউভান এক পা এগিয়ে গেল। তারপর যা ঘটল সেটা যেন এক মুহূর্তের মধ্যেই হয়ে গেল। একটা ছেলেকে এক ঝটকায় ধাক্কা দিয়ে গলির দেয়ালে ঠেসে ধরল ইউভান। আরেকজন পালানোর চেষ্টা করতেই সে তার হাত চেপে ধরল। বাকি দুইজন ভয় পেয়ে সরে গেল, তবে তারা বুঝতে পারছিল না কি করবে। আইজা এতক্ষণ নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল। সে পিছে যেতে যেতে দেয়ালের সাথে ঠেসে মাটিতে বসে বসে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। হঠাৎই কি হলো জানা নেই, আইজা অজ্ঞান হয়ে গেল, শুধু দেখা গেল ইউভান ছেলেগুলোর সাথে মারামারি করছে। ব্যাস। সকালটা ছিল নরম আলোয় মোড়া। জানালার পর্দার ফাঁক দিয়ে সূর্যের সোনালি আভা ভরে ঢুকছিল। ধীরে ধীরে যেন কোন স্বপ্নের ঘোর কেটে আসছে, তেমন অনুভূতি নিয়ে আইজা চোখ খুলল। চারপাশটা আবছা লাগছিল প্রথমে, কিন্তু কয়েক মুহূর্ত পর সে বুঝতে পারল ওর বাবা, মা আর বোন ওর পাশে বসে আছে। মায়ের চোখে অশ্রু চিকচিক করছে, বাবা গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন, আর ছোট বোনের মুখে একরাশ চিন্তার ছাপ। আইজা। মায়ের উদ্বিগ্ন গলা কানে এলো। কেমন লাগছে মা? আইজা চোখের পলক ফেলল, গলা শুকিয়ে আছে, কিন্তু তবুও মৃদু স্বরে বলল, আমি আমি ঠিক আছি। বাবা দীর্ঘশ্বাস ফেললেন, যেন বুকের ভেতর চেপে রাখা ভয় এখন একটু হলেও কমেছে। মা ওর কপালে হাত রাখলেন, যেন সত্যিই সব ঠিক আছে কিনা তা নিশ্চিত হতে চাইছেন। তুমি আমাদের এত ভয় পাইয়ে দিলে আপু। ছোট বোনটা কাঁদো কাঁদো গলায় বলল, কাল রাতে যখন তোমাকে অজ্ঞান অবস্থায় বাড়িতে নিয়ে এল, আমরা তো মনে করেছিলাম। পারভিন বেগম তাড়াতাড়ি ওর কথা থামিয়ে দিলেন। শান্ত থাক সিহা, এখন ওর বিশ্রাম দরকার। আইজা চোখ বুজল। কাল রাতে যা ঘটেছিল সব যেন এখনো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। গলির সেই ভয়ঙ্কর মুহূর্ত, ছেলেগুলোর কুৎসিত হাসি, ওই ছেলেটার আগুনে চোখ। তারপর আর কিছু মনে নেই। আমাকে কে এনেছে বাড়িতে? আইজা আস্তে আস্তে বলল।
বাবা আর মা একে অপরের দিকে তাকালেন, তারপর বাবা বললেন, দুটো মেয়ে নিয়ে এসেছিল, অজ্ঞান হয়ে পড়েছিলে নাকি রাস্তায়? তোমাকে চিনতে পারায় বাসা পর্যন্ত নিয়ে আসতে পেরেছে। আইজার বুকের ভেতর ধক করে উঠল। মেয়ে কোথা থেকে আসলো? সে তো, তার মানে ওই ছেলেটা রাস্তায় ফেলে চলে গিয়েছিল? আইজা মনে মনে চিন্তা করল। পারভিন বেগম ওর হাতটা আলতোভাবে ধরলেন। রাস্তায় অজ্ঞান ছিলি, আল্লাহ না করুক যদি কিছু। বাকিটা বলার দরকার হয়নি, কারণ সবার চোখেই আতঙ্কের ছায়া ফুটে উঠল। তবুও আপাতত ওর চারপাশে থাকা ভালোবাসাময় মুখগুলোর দিকে তাকিয়ে একটা শান্তি অনুভব করলো আইজা। আইয়ুব শেখ আর সিহা ঘর ছেড়ে চলে গেল। পারভিন বেগম বিছানা থেকে উঠতে উঠতে বললেন, এখন থেকে কোথাও যাওয়ার দরকার নেই। আর দুপুর দিকে কিছু পাড়া প্রতিবেশী আসবে, হলুদ লাগাতে তৈরি হয়ে থাকবে। আইজার শরীর রিরি করে উঠল এইটা ভেবে যে সে কাল কারো বউ কারো অর্ধাঙ্গিনী হবে। কিন্তু ওই ছেলেটার কি হলো? আইজা যতটুকু বুঝলো ওই ছেলেটি খারাপ ছিল না, না তার খারাপ উদ্দেশ্য ছিল। এইসব চিন্তা বাদ দিয়ে বিছানা থেকে উঠে গোসল করতে চলে গেল। দুপুর গড়িয়ে এলে নাশিতা এসে হাজির হলো, সাথে পাড়ার আরো কয়েকজন মহিলা। সবাই বেশ উৎসাহ নিয়ে এসেছে। হলুদের ঘ্রাণ, হাসি ঠাট্টার শব্দে পুরো বাড়ি যেন জমে উঠল। আইজা তখনও ঘরেই ছিল। তার মনের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। বিয়ের আগের দিনের সব আয়োজন, অথচ তার মন অজানা শঙ্কায় আচ্ছন্ন। কিন্তু বাইরের কোলাহল শুনে সে নিজেকে একটু সামলে নিল। আইজা, বাহিরে আয়, সবাই এসে গেছে। নাশিতা দরজার বাইরে দাঁড়িয়ে ডাকল। ধীর পায়ে বাইরে এলো আইজা। সবার চোখ তখন তার দিকেই। যারা কখনো ওকে দেখেনি তারা যেন হতবাক হয়ে গেল। তার গায়ের উজ্জ্বল রং, ঘোমটার আড়ালে খোলা চুলের ছোঁয়া, গভীর চোখের এক অদ্ভুত মায়া, সব মিলিয়ে এক অন্যরকম সৌন্দর্য। এই মেয়েটাই কি আইজা? তাই তো মনে হয়। আল্লাহ, এত সুন্দর মেয়ে দেখিনি আগে। বয়স্ক মহিলাদের ফিসফাস শুরু হয়ে গেল। কেউ ওর গায়ের রঙের প্রশংসা করলো, কেউ ওর চোখ নিয়ে কথা বলল। নাশিতা পাশে এসে দাঁড়ালো, হাসি মুখে বলল, তোর রূপ দেখে সবাই বাকরুদ্ধ হয়ে গেছে। আইজা কিছু বলল না, শুধু ম্লান হাসল। এরপর শুরু হলো হলুদের আনুষ্ঠানিকতা। নাশিতা প্রথমে ওর গালে এক চিমটি হলুদ লাগালো। তারপরে একে একে মহিলারাও এগিয়ে এল। হাসি তামাশার মধ্যে সময় বয়ে চলল। ছোট করে বিয়ে হবে তাই বেশি আত্মীয়রা আসেনি। রাতে খাওয়া দাওয়া শেষে করে যে যার মতো শুতে চলে যায়। গতকাল ছোট করে হলুদ লাগানো হয়েছিল, আজ শুধু কেনাকাটা হয়েছে, কাল বিয়ে বলে বাড়ির বড়রা কালকের জন্য ব্যবস্থা করতে ব্যস্ত। আইজার ঘরে আইজা, সিহা ওর তার মামাতো বোন নূপুর থাকবে। সিহা আর নূপুর প্রায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আইজার চোখে ঘুম নেই। কেন জানি প্রচুর অস্থির লাগছে তার। কাল সে বউ সাজবে, কারো নামে কবুল বলবে। তবে এত কিছুর মধ্যে তার মাথায় একটি খেয়াল ঘুরপাক খাচ্ছে। সেই বাইকের ছেলেটা, সে কিভাবে জানলো আইজা সমস্যার মধ্যে পড়েছে? আর কোথায় বা গেল? তাকে একটা ধন্যবাদ দেওয়া জরুরি। এসবের মাঝেই রাত কেটে গেল, তবে আইজার চোখে ঘুম এল না। সকালে ব্যস্ততা বেড়ে গেল। সবাইকে ঘুম থেকে ডেকে খাওয়া দাওয়া শেষ করালো। রান্নাঘর সুঘ্রাণে ভরে গেছে। পারভিন বেগম, তার ভাবি আমেনা আর ছোট ননদ শিফা ব্যস্ত হাতে রান্নার আয়োজন সামলাচ্ছে। পুরুষেরা মেহমানদের তালিকা চূড়ান্ত করতে আর বাহিরের প্যান্ডেলের ব্যবস্থা দেখভাল করতে ব্যস্ত। বিয়ে বাড়ির চিরচেনা ব্যস্ততার মাঝেও আজ যেন এক অন্যরকম আবহ। ঘরের ভেতর আইজার পাশে বসে আছে নূপুর, নাশিতা আর সিহা। কিন্তু আইজার চেহারায় অস্থিরতার ছাপ স্পষ্ট। সিহা তা বুঝতে পেরে জিজ্ঞেস করল, কিরে আপু, নার্ভাস লাগছে? সিহার কথায় চোখ তুলে তাকালো আইজা, আর পর মুহূর্তেই টলটল করে পানি গড়িয়ে পড়ল তার চোখ দিয়ে। কোনো কথা না বলে সিহাকে জড়িয়ে ধরল,
বুকের ভেতর জমে থাকা সব অনুভূতি কান্নার সাথে বেরিয়ে আসতে থাকলো। বোনের এই অবস্থা দেখে সিহাও নিজেকে সামলাতে পারল না, গলা ধরে দাঁড়ো। নূপুর আর নাশিদা একে অপরের দিকে তাকিয়ে চোখের পানি ধরে রাখার বৃথা চেষ্টা করলো, কিন্তু শেষমেশ তারাও কান্নায় ভেঙে পড়ল। এমন মুহূর্তে রান্নাঘর থেকে পারভিন বেগম আসতে দেখে এই দৃশ্য। চোখের সামনে মেয়েদের কান্না তাকে আরেক ধাক্কা দিল। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে তিনিও এগিয়ে এলেন, গভীর মমতায় আইজাকে জড়িয়ে ধরলেন। গলা ধরে দাঁড়ো, এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। কিছুক্ষণ পর সবাই ঠান্ডা হয়। পারভিন বেগম আইজার চোখের পানি মুছে দিয়ে বলেন, মারে এখনই যদি কান্না করে ভাষায় দেশ তাহলে বিয়েতে কি করবি? তখন তো তোর শ্বশুর বাড়ির মানুষ বলবে মেয়ে বিদায়ের সময় কান্না করে নাকি আজগুবি। তার কথায় সবাই হেসে দিল। বিকেল দিকেই আইজাকে রেডি করা হলো। সুন্দর গোলাপি রঙের আরবিয়ান ব্রাউন বোরকা। আইজার ইচ্ছে ছিল তাই এই ধরনের বোরকার আয়োজন করা হয়। হাতে গোলাপি পাথর বসানো হাত মোজা, হিজাবে পাথর বসানো ডিজাইন করা নিকাব সহ। শরীরের চোখ বাদে কিছু দেখা যাচ্ছে না। কাঁধে প্যাচ করা আলগা কাপড়। দেখতে আইজাকে হুড়পড়ির থেকে কম লাগছে না। আইজার দিকে তাকিয়ে পারভিন বেগম এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মেয়েকে এমন সাজে দেখে তার বুক ভরে উঠল গর্বে আর ভালোবাসায়। তিনি ধীরে ধীরে কাছে গিয়ে আইজার কপালে একটা চুমু খেলেন। আমার মেয়ে তো আসলেই পরীর মতো লাগছে, নরম গলায় বললেন তিনি। আইজা মায়ের দিকে তাকিয়ে একটু মুচকি হাসল, কিন্তু চোখে এখনো খানিকটা অস্থিরতার ছাপ স্পষ্ট। পারভিন বেগম বুঝতে পারলেন মেয়ের মনে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। কিছু ভাবিস না মা, সব ঠিক হয়ে যাবে। তিনি স্নেহমাখা কণ্ঠে বললেন, আজ তোর নতুন জীবনের শুরু। আল্লাহ তোকে সব সুখ দিক। নূপুর, নাশিদা আর সিহাও মুগ্ধ হয়ে আইজাকে দেখছিল। সিহা এগিয়ে এসে বলল, আপু, সত্যি তুই আজকে রাজকন্যার মতো লাগছিস। ভাইয়া তো তোকে দেখে একদম স্তব্ধ হয়ে যাবে। এই কথায় সবাই হেসে ফেলল। হাসির মধ্যে যেন কিছুক্ষণ আগের আবেগঘন মুহূর্তটাকে ভুলে যাওয়ার চেষ্টা করল সবাই। এরই মধ্যে খবর এলো, ছেলে পক্ষ এসে পৌঁছেছে। ঘরের ভেতর মুহূর্তের মধ্যে এক অদ্ভুত আবহ তৈরি হলো। সবাই ব্যস্ত হয়ে পড়ল, কেউ পানি আনতে গেল, কেউ দরজা খুলতে। আশেপাশের আত্মীয়রাও কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। বর এসে দাঁড়ালো দরজার কাছে, তার পাশে তার ছোট বোন ইভা, বাবা মা নির্মলা আর জাবেদ। ঘরোয়া আয়োজন হলেও বিয়েটা একদম প্রাণবন্ত লাগছিল। আশেপাশের কয়েকজন আত্মীয়ও এসেছে, তবে জমকালো আয়োজনের বদলে এটুকুই যথেষ্ট মনে হচ্ছিল সবার কাছে। পারভিন বেগম এগিয়ে এসে অতিথিদের স্বাগত জানালেন। আসুন, আসুন, কেমন আছেন সবাই? নির্মলা হাসিমুখে বললেন। ভালোই, আলহামদুলিল্লাহ। আপনাদের কেমন চলছে সব আয়োজন? আহ, মেয়ের বিয়ে। শেষ মুহূর্ত পর্যন্ত তো দৌড়ঝাঁপ লেগেই থাকে। পারভিন বেগম হাসলেন। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিছুটা সংযত, কিছুটা গম্ভীর। তার দৃষ্টি একবারও ঘরের ভেতর ঢুকেনি, যেন কোনো এক অদৃশ্য শর্তে সে অপেক্ষা করছে। এদিকে ঘরের ভেতর আইজা নিজের হৃদস্পন্দনের শব্দ শুনতে পাচ্ছিল। মুহূর্ত কয়েক পর এসে কবুল বলবে। আর তখনই সত্যি সত্যি বদলে যাবে তার জীবনের অধ্যায়। বরপক্ষকে বসতে দেওয়া হয়েছে। এখানে সিহানুপুর আর কিছু আন্ডা বাচ্চারা লেগেছে বরের পিছে জুতোছড়ির জন্য। নাশিদা আইজার কাছে আছে। বরের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে তারা জুতো নিয়ে পালিয়ে আসে। আইজার ঘরে ঢুকতেই সিহা আইজাকে জড়িয়ে ধরে বলে, আপুরে দুলাভাই তো সেই হ্যান্ডসাম। উফ, ফিদা হয়ে গেছি। নাশিদা উৎসাহ নিয়ে বলল, কি বলিস, অনেক সুন্দর। আইজা বান্ধবী, তুই তো দারুণ লাকি রে। আইজা ঠান্ডা কণ্ঠে বলল, লাকি বাকি কিছুই না, আল্লাহ যার সাথে যাকে জড়ি বানিয়েছে তার সাথেই হয়। নাশিদা আফসোস হয়ে বলল, আমার যে কবে হবে? হাসির রোল পড়ে গেল।
তখনই রুমে কিছু মানুষ ঢুকলো। আইজা সুন্দর করে পর্দা করে বসলো। পারভিন বেগম হাসি খুশি মুখে নির্মলা আর তার ননদকে নিয়ে এসেছে। তারা প্রথমবারের জন্য আইজাকে দেখবে। নির্মলা এবং তার ননদ ঘরে প্রবেশ করতেই সবাই হাসি মুখে তাদের স্বাগত জানালো। পারভিন বেগম আনন্দের সাথে বললেন, এই যে, আসুন আসুন, দেখুন তো আমাদের মেয়েটাকে। নির্মলা হাসিমুখে সামনে এসে বসলেন, তার চোখে মুগ্ধতা ঝলসে উঠল। মাশা আল্লাহ, সত্যি অনেক সুন্দর হয়েছে আমার ছেলের বউ। একদম পরীর মতো লাগছে। আইজা লজ্জায় মাথা নিচু করল। নির্মলা তার গাল ছুঁয়ে বললেন, মা, কেমন লাগছে তোমার? নতুন জীবনের শুরু করতে যাচ্ছ, খারাপ লাগছে না তো? আইজা নরম স্বরে বলল, আন্টি, একটু তো লাগছেই। তবে আল্লাহ যা ঠিক করেছেন সেটাই হবে। আন্টি না, এখন থেকে আম্মু বলবা, যেমন আমার ছেলে বলে। নির্মলা প্রশংসাসূচক দৃষ্টিতে তাকিয়ে আবার বললেন, আমার ছেলেটার জীবনে এসে তুমি সুখ ভরে দিও মা। এমন আবেগঘন মুহূর্তের মাঝেই নির্মলার ননদ একটু গম্ভীর গলায় বললেন, কিন্তু সত্যি বলতে কি, আমার মেয়ে কম সুন্দর নয়। আমিও চেয়েছিলাম আমার মেয়ের বিয়ে হোক নির্মলার ছেলের সাথে, কিন্তু সে তো রাজিই হলো না। এক মুহূর্তের জন্য ঘরে এক অস্বস্তিকর নীরবতা নেমে এল। আইজা কিছু না বলে চুপচাপ বসে রইল। তার মুখের হাসি ম্লান হয়ে গেল, তবে সে বিনয়ের সাথে মাথা নিচু করল। পারভিন বেগম বিরক্তি চেপে রেখে বললেন, আল্লাহ যার ভাগ্যে যাকে লিখেছেন সেটাই হবে। অতীত নিয়ে চিন্তা করে লাভ কি, আপা? এখন আমাদের উচিত নতুন জীবনটাকে শুভকামনা জানানো। নির্মলা দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে বললেন, ঠিকই বলেছেন ভাবি। আজকের দিনটা আনন্দের। আমরা সবাই মিলে দোয়া করব যাতে ওদের জীবন সুখী হয়। পরিস্থিতি একটু হালকা হলে নাশিদা আইজার কানে ফিসফিস করে বলল, দেখে রাখো, শ্বশুর বাড়ি গেলে ইনি হবেন তোর দজ্জাল ফুপু শাশুড়ি। সিহা চাপা হাসি দিল, কিন্তু আইজা কেবল একটা মৃদু হাসি দিল। আইজাকে ঘরে রেখে সিহা নুপুর আবার বের হলো বাহিরের অবস্থা দেখার জন্য। খাওয়া দাওয়া চলছে বরপক্ষের। সিহার চোখ সামনে দাঁড়িয়ে থাকা কিছু ছেলেদের মধ্যে একজনের মুখে যায়। সিহা তাদের দিকে এগিয়ে গিয়ে বলল, আরে তাহির ভাই, দাঁড়িয়ে আছেন কোন পক্ষের আপনি? ছেলেগুলো সিহার দিকে তাকিয়ে হাসি দিল। তাহির ব্যঙ্গ করে বলল, এমনি তো মেয়ে পক্ষ হতে পারতাম, কিন্তু বন্ধুর বিয়ে তো, তাই আপনার বেয়াই হতে হলো। বেআইন সাহেবা। হাসাহাসি শুরু হয়ে গেল। বিপরীতে সিহা কিছু বলতে পারল না। চলে আসল। একটু পরই জুতোর ব্যাপারে কথা শুরু হয়ে গেল। ছেলে পক্ষ মেয়ে পক্ষ মিলে তুমুল ঝগড়া চলল কিছুক্ষণ, তারপর টাকা নেওয়া দেওয়া হয়ে গেল। এখন সময় বিয়ে পড়ানোর। কাজী এসে হাজির। প্রথমে ছেলের পালা। লোক বসার জায়গায় ভিড়। কাজী খাতায় কলম রেখে বলল, আপনি কি মোহাম্মদ আইয়ুব শেখের বড় কন্যা মারুফা আইজা শেখকে নিজের অর্ধাঙ্গিনী, নিজের জীবন সঙ্গিনী হিসেবে মেনে নেন? যদি নিয়ে থাকেন বলুন কবুল। সময় নষ্ট না করে বর বলে ফেলল কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলে তালি দিল। এবার মেয়ের পালা। কাজী আইজার ঘরে গিয়ে বসে কিছু মহিলারাও এল। আইজা মুখে পর্দা করে বসল। কাজী বলল, আপনি কি জাবেদ হকের ছেলে ইউভান হককে নিজের স্বামী হিসেবে মেনে নেন? যদি নিয়ে থাকেন তাহলে বলুন কবুল। আইজা নিজের বোরকা খামচে ধরল। ভয় হচ্ছে তার কবুল শব্দটা বলতে। একটু সময় পার হওয়ার পর আস্তে করে বলল কবুল। তার পাশে বসা পারভিন বেগম জোরে বলেন, বলেছে কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠে। বলতে বলতে বিদায়ের সময় চলে আসে। বাড়ির গেটের সামনে আইয়ুব শেখকে জড়িয়ে ধরে আইজা কান্না করে দিল। যে যেমনই হোক বাবা বাবাই হয়, বিদায়ের সময় বাবার দিকে তাকালেও কান্না চলে আসে। আইয়ুব শেখ নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন, কিন্তু বিফলে গেল। কান্নাকাটি মহল কেটে যাওয়ার পর গাড়িতে বসানো হয় আইজাকে।
এবং চলে যায় সে নিজের আগের জীবন ছেড়ে অন্য নতুন জীবন শুরু করতে। বাসর ঘর সুন্দর করে কাঁচা ফুলে সাজানো। আইজার পছন্দের ফুল গোলাপ আর রজনীগন্ধা। ঘরে আসতেও বেগ পোহাতে হয়েছে, টাকা ছাড়া ঘরে ঢুকা যাবে না। তাদের মন মতো টাকা চুকিয়ে আইজাকে ঘরে বসিয়ে তারা চলে যায়। আইজা এখন একা ঘরটায় হালকা হলুদ আলো জ্বলছে, বাসরের খাটটাও আগেকার সময়ের মতো সাজিয়েছে, দেখতে অসাধারণ লাগছে। দরজার আওয়াজ শুনে মাথা নিচু করে ফেলে আইজা। ইউভান ঘরে এসে দরজাটা আস্তে করে লাগিয়ে ফেলে। খাটের পাশে এসে দাঁড়িয়ে একটা কাশি দিল। আইজা হালকা চোখ উঠাতেই নজরে পড়ে ইউভানের হাতে চোট। ব্যান্ডেজ করা, অল্প রক্তও আছে। আইজা আতঙ্কে বলে, আপনার হাতে কি হয়েছে? বলি ইউভানের মুখের দিকে তাকিয়ে থমকে যায়। সে আসলে আশাই করে না ইউভানকে তার বর হিসেবে। আইজার মুখ ঢাকা থাকলেও ইউভান বুঝতে পারছে আইজা অবাক, তাই সে একটু মুচকি হাসি দিয়ে তার পাশে বসে। ঠান্ডা হও বউ, গরম হওয়ার সময় হয়নি। আজকে আইজা বলে, আপনি? আপনার সাথে? হ্যাঁ ম্যাডাম, আমার সাথেই বিয়ে হয়েছে আপনার। আমি ইউভান হক, আপনার প্রাণপ্রিয় স্বামী। আইজার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না তার স্বামী ইউভান হক। সেই বাইকের ছেলেটা? আপনি তো? আইজার কণ্ঠ কেঁপে উঠল। ইউভান গভীর দৃষ্টিতে তাকিয়ে মুচকি হাসল, যেন তার অস্বস্তিটা উপভোগ করছে। আমি তো কি? আমি ভেবেছিলাম। আমি জানতাম না। আইজা অস্পষ্টভাবে কথা বলার চেষ্টা করল, কিন্তু কথাগুলো গলার মধ্যে আটকে গেল। ইউভান এবার গম্ভীর হলো। তুমি কি বলবে তুমি আমাকে স্বামী হিসেবে চানি? তুমি কি অন্য কাউকে আশা করেছিলে? আইজা তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বলল, না, না, আমি তা বলছি না। আমি শুধু এতটা অবাক হয়ে গেছি যে। ইউভান হালকা হাসল। আচ্ছা, অবাক হওয়ার ঠিক আছে, কিন্তু এখন তুমি কি আমার পরিচয় নিয়ে ভাববে, নাকি অন্য কিছু? আইজা কিছু বলল না। সে চোখ নামিয়ে রাখল। তার মনে কত শত প্রশ্ন ঘুরছে, কিন্তু কোনোটার উত্তর খুঁজে পাচ্ছে না। ইউভান তার হাতের ব্যান্ডেজ করা অংশটা দেখে বলল, তুমি এটা নিয়ে এত অবাক হলে না কেন? আইজা এবার মুখ তুলল। আপনার হাতে চোট কেন? ওই দিন রাতে ওই ছেলেদের সাথে মারামারি করতে সময় লেগেছে একটু। এইটাকে একটু বলেন। আমার জন্য আপনার? 1 মিনিট। সেদিন আমার পরিবার বলল আমাকে নাকি দুটি মেয়ে বাসায় নিয়ে গিয়েছিল, আর আপনি কিভাবে জানলেন আমি কোথায় কোন সময় কি করছি? ইউভান হাত রেখে বিছানায় শুয়ে পড়ল। মেয়ে দুটো আমার বান্ধবী ছিল, আমি তোমাকে হতে চাইনি হারামভাবে, তাই তাদের আনিয়েছি। সেই দিন তুমি যখন রাতে বের হয়েছিলে তাহির আমাকে ফোন দিয়ে বলেছে, ও হে, তুমি আমাকে মিথ্যা বলেছ যে কথা বলতে পারো। অবশ্য তোমাদের বাসায় যখন প্রথম যাই তখনই জেনে যাই আমাকে তুমি মিথ্যা বলেছ। সেদিন রাতে বের হয়েছ যেহেতু, কাম কাজ সব ফেলে রেখে তোমার জন্য বের হয়ে গেলাম। পরে যা দেখলাম বিশ্বাস কর, শরীরের রক্ত গরম হয়ে গেছিল। শেষের কথা শুনে আইজা হেসে দিল। ইউভান লক্ষ্য করল, এই প্রথম আইজা একটু স্বাভাবিক হয়েছে। এখন কি আমি আমার বউয়ের মুখ দেখতে পারি? আইজা তড়িঘড়ি করে মাথা নিচু করল, তার জামাটা আঁকড়ে ধরল। ইউভান মৃদু হাসল। আচ্ছা, ভয় পেও না। আগে গিয়ে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে আসো। আজকের রাতটা তোমার জন্য নতুন, আর আমারও। আইজা ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। ব্যাগ থেকে সালোয়ার কামিজ বের করে বাথরুমে চলে গেল। ইউভান ঘরেই কোট প্যান্ট, ফুলের ট্রাউজার আর একটা গেঞ্জি পরে অপেক্ষা করলো। একটু পরই আইজা বের হয়ে আসলো। হাতে বিয়ের কাপড়, মুখ ভিজে। দেখতে মায়াবী লাগছিল। ইউভান এই প্রথম আইজাকে দেখল। এক কথায় সে হতবাক, আইজা এত সুন্দর সে আশা করেনি। তাকে হা হয়ে থাকতে দেখে আইজা লজ্জা পেল। কাপড়গুলো একদিকে রেখে বিছানার আরেক প্রান্তে বসল।
ইউভান এবার হুঁশে আসলো, আইজার কাছে গিয়ে বসে বলল, হাতটা ধরি, আমার তরফ থেকে প্রথম স্পর্শ। নরম সরম আদরি আগে নাও। জীবন পড়ে আছে গভীর আদর নেওয়ার। স্বাভাবিক হওয়ার সুযোগ দিলাম পরি, এরপর তো বাঁধনে এমন বাঁধব ছাড়া পাওয়ার জন্য আকুতি মিনতিও করবে না। রাত কেটে গেল নরম কথা আর নতুন অনুভূতির স্পর্শে। ইউভান হয়তো একটু দুষ্টু, কিন্তু তার চোখের গভীরে সত্যিকারের একটা যত্নের ছাপ ছিল আইজার জন্য। আর সেই যত্নটাই হয়তো ধীরে ধীরে আইজার ভয়টাকে ভুলিয়ে দেবে। সমাপ্ত।